ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস শুরু করার আগে আমাদেরকে ক্যাশবুকের একটা ছোট্ট কনসেপ্ট জানতে হবে। সেটা হচ্ছে ক্যাশবুকে আমরা যখন ডাবল কলাম ক্যাশবুক যখন করি তখন আমাদের সেখানে কি থাকে, তখন আমাদের সেখানে একটা ক্যাশ কলাম থাকে, একটা হচ্ছে ব্যাংকের কলাম থাকে। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যখন করব তখন আমাদের ক্যাশবুকের যে ক্যাশ কলামটা থাকে সেই কলামটাকে আমরা অ্যাভয়েড করে শুধুমাত্র ব্যাংকের কলামটা নিয়ে তার সঙ্গে ট্যালি করব কিসের না, ট্যালি করব ব্যাংকের পাসবুকের। এবার পাসবুক কি বা ব্যাংক স্টেটমেন্ট কি? দেখো, পাসবুক কোনো বিজনেসের বা কোনো সেভিংস আমরা যখন নিজেরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি তখন ব্যাংক আমাদেরকে একটা পাসবুক দেয়। সেই পাসবুকে কি থাকে না, আমাদের সারা বছরের বা সারা মাসের যে ট্রানজ্যাকশানগুলো সেই পাসবুকে আমরা দেখি, সেই ট্রানজ্যাকশানগুলো রেকর্ড হয়ে থাকে। কীরকম একটা স্টেটমেন্ট ফর্মে রেকর্ড হয়ে থাকে, একদিকে ডেবিট করা থাকে, একদিকে ক্রেডিট করা থাকে। এবার আর কিছু কিছু স্টেটমেন্ট, মানে আমরা যদি ক্যাশ ডিপোজিট করি বা ক্যাশ উইথড্র করি বা অন্য কোনো ট্রানজ্যাকশান যদি ব্যাংকের সঙ্গে যে হয়ে থাকে সেই ব্যাংকের ট্রানজ্যাকশানগুলো সেই পাসবুকে বা ব্যাংক স্টেটমেন্টকে আমাদের সেটা লেখা থাকে, পাসবুকে ব্যাংক স্টেটমেন্ট। এবার কি হয়, যখন আমরা নিজেদের কোনো বিজনেসে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশবুকের ব্যাংক কলাম যা ব্যাংক অ্যাকাউন্টও সেম জিনিস। তো যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি বা ব্যাংক কলামে যখন কোনো এন্ট্রি রেকর্ড করি তখন সেই এন্ট্রিটা কন্ট্রারি ঠিক উল্টোভাবে ব্যাংকও নিজের স্টেটমেন্টে বা নিজের অ্যাকাউন্টে রেকর্ড করে থাকে। এরকম বোথ ওয়েতে, মানে আমাদের বিজনেসে আমরা ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যাংকের যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো ব্যাংক অ্যাকাউন্টে রেকর্ড করব, আর ব্যাংক সিমিলারলি কি করবে, ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ব্যাংক সেটাকে রেকর্ড করবে। তার মানে একটা ট্রানজ্যাকশন আমরা ক্যাশ ডিপোজিট করলাম, ঠিক আছে। এবার ক্যাশ ডিপোজিট করলাম 10,000। তাহলে যখন এই ক্যাশ ডিপোজিট 10,000 হলো, তাহলে ক্যাশ ডিপোজিটের 10,000 এন্ট্রি কি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বা ক্যাশবুক যদি আমি এখানে একটা করি, এটা ধরো ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুকে কি থাকে, দুটো কলাম থাকে অ্যামাউন্টের, একটা ক্যাশের একটা ব্যাংকের। তো বললাম আমি যেরকম ক্যাশের কলামটা এখানে ইনভ্যালিড, ক্যাশের কলাম নিয়ে আমাদের কোনো কাজ নেই, শুধুমাত্র ব্যাংকের কলামটা নিয়ে আমরা ট্যালি করব। কিসের সঙ্গে ট্যালি করব না, ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে। তো ক্যাশবুকে ক্যাশ ডিপোজিট মানে কি হলো, ক্যাশ ডিপোজিট মানে হলো তোমার ডেবিট সাইডে, ব্যাংকের ডেবিট সাইডে আমার এন্ট্রিটা হবে ক্যাশ ডিপোজিটের 10,000 টাকা। এবার এই সেম এন্ট্রি ব্যাংক কি করবে, ব্যাংকের ব্যাংক যে স্টেটমেন্ট বা পাসবুকটা যেটা দেবে বা ব্যাংকের কাস্টমার অ্যাকাউন্টে, ধরো আমি যে কাস্টমার, সেই কাস্টমার অ্যাকাউন্টে ব্যাংক কি করবে, ব্যাংকও সেম এন্ট্রিটা করবে, কিন্তু ব্যাংক এখানে কীরকমভাবে এন্ট্রি করে, ব্যাংক এখানে এন্ট্রি করে হচ্ছে, আমার যদি এখানে ডেবিট হয়, আমার তো এটা ডেবিট, ঠিক আছে, তো ব্যাংক সেই জিনিসটা করবে ব্যাংকের ক্রেডিট সাইডে 10,000 টাকা। তোমরা কোনো সময় পাসবুক খুলে দেখবে, যদি তোমাদের কাছে পাসবুক থাকে, তাহলে পাসবুকে কী হয়, পাসবুকে আমরা যে অ্যাকাউন্টটা আমাদের অ্যাকাউন্টে যেটা ডেবিট হওয়ার কথা সেটা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। কেন হয়, একটা সিম্পল এক্সাম্পল দিই, দেখো কেন হয় সেটা বুঝতে পারবে। সাপোজ তুমি কোনো এক্সপেন্সেস কাউকে কোনো কিছু পেমেন্ট করেছো, সাপোজ রেন্ট পেড, এই রেন্ট পেড 5,000। এই রেন্ট পেডের এন্ট্রিটা আমাদের অ্যাকাউন্টে কি এন্ট্রি হবে, আমাদের অ্যাকাউন্টে এন্ট্রি হবে হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো। ঠিক কন্ট্রারি, যে রেন্টটা পাচ্ছে তার অ্যাকাউন্টে সে কীরকম অ্যাকাউন্ট করবে, সে তো রিসিভ করছে রেন্ট রিসিভ করলে কি হয়, রেন্ট রিসিভ করার এন্ট্রি কি, যা কিছু রিসিভ হয় সেটা ক্রেডিট হয়, আর ক্যাশ ওর কাছে আসছে,
ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট। তার মানে কি হচ্ছে দেখো, জিনিসটা কমপ্লিটলি পুরোপুরি উল্টো হচ্ছে। তার মানে আমার কাছে যে অ্যাকাউন্টটা আমি আর এটাতে কোনো অ্যাকাউন্টিং ভুল নেই, কিন্তু কোনো অ্যাকাউন্টিং এরার নেই, কিচ্ছু নেই, কিন্তু পার্টির রেসপেক্টে যে জিনিসটা আমার কাছে ডেবিট হওয়ার কথা সেটা ঠিক আমার অপোজিট যে রয়েছে, যার সঙ্গে আমার ট্রানজ্যাকশন হয়, সব ক্ষেত্রেই একই রকমের হয়, আমার সঙ্গে যার ট্রানজ্যাকশন হচ্ছে সে ঠিক তার উল্টো এন্ট্রিটা করে। সিমিলারলি ব্যাঙ্কও এখানে কি করবে, ব্যাঙ্ক আমার যে অ্যাকাউন্টটা ডেবিট আছে সেই অ্যাকাউন্টটা ব্যাংকের কাছে হবে ক্রেডিট। এটা তো বোঝা গেল। এবার কি হলো, এবার ধরো আমার ক্যাশবুকের আর ব্যাংকের অ্যাকাউন্ট, যদি আমার এখানে শুধুমাত্র 10,000 টাকা হয় আর ব্যাংকেও একটাই এন্ট্রি হয়েছে, একটাই এন্ট্রির মধ্যে আমার এখানে 10,000 রয়েছে, এখানে 10,000 রয়েছে, তাহলে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কী হবে, আমার ক্যাশবুকের ব্যালেন্স কত থাকবে, আমার ক্যাশবুকের ব্যালেন্স থাকবে 10,000 টাকা। মান্থ এন্ডে বা ইয়ার এন্ডে আমার অ্যাকাউন্টের ক্যাশবুকের ব্যালেন্স কী থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবে 10,000 টাকা। সিমিলারলি তোমার ব্যাংকের ব্যালেন্স কত থাকবে, ব্যাংকের ব্যালেন্সও থাকবে 10,000 টাকা। এটা হওয়া উচিত, তাই তো? যদি সেম ট্রানজ্যাকশান সারা বছর ধরে যদি সেম ট্রানজ্যাকশান হয় ব্যাংকের সঙ্গে, তাহলে আমার অ্যাকাউন্টের মানে বিজনেসের অ্যাকাউন্টের আর ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কোনো ডিফারেন্স হওয়া উচিত নয়, যদি সব ঠিকঠাক থাকে তো। কিন্তু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে দেখা যায় যে আমার এখানে সাপোজ যদি আমার এখানে 10,000 টাকা এই ব্যালেন্সটা রয়েছে, দেখা গেল ব্যাংকে এই অ্যাকাউন্টটাতেই সেখানে একটা ট্রানজ্যাকশন নয় অনেকগুলো ট্রানজ্যাকশন হওয়ার পরে দেখা গেল যে ব্যাংকে কোনো জায়গায় আমার এখানে 10,000 টাকা ব্যালেন্স রয়েছে, কিন্তু ব্যাংকের এখানে দেখা যাচ্ছে 8,000 টাকা, বা ব্যাংকের 10,000 টাকা ব্যালেন্স রয়েছে, আমার ক্যাশবুকে দেখা যাচ্ছে 8,000 টাকা ব্যালেন্স। কিন্তু এটা তো হওয়া উচিত নয়। কিন্তু কেন হয়, হওয়ার কতগুলো কারণ আছে। সেই কারণটা যে স্টেটমেন্টে, সেই কারণগুলো সেই যে স্টেটমেন্টে আমরা লিখি সেটার নামই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেট, ব্যাংকের মিলকরণ, মানে ব্যাংক বইয়ের মিলকরণ। রিকনসিলিয়েশনের বাংলা অর্থ হচ্ছে মিলকরণ। তো সেটা কিভাবে হয় এবং কি পদ্ধতিতে হয় এবং কিভাবে কোনো কিছু এন্ট্রি বাদ চলে যাওয়া, কোনো ভুল হওয়া বা সঠিক টাইমে ইন্টিমেশন না পাওয়া, এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে এই অমেলগুলো আমরা মোটামুটি দেখতে পাই। কীরকম, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে চেক ডিপোজিটেড by check deposited to bank but not credited। এই রকম ধরো একটা কোনো স্টেটমেন্ট আমার কাছে পাওয়া গেল, এরকম একটা স্টেটমেন্ট আমার কাছে রয়েছে, ঠিক আছে? এই স্টেটমেন্টটা দেখে আমি কি বুঝতে পারি, এই স্টেটমেন্টটা দেখে বোঝার কি আছে, এই স্টেটমেন্টটা দেখে একটা জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে আমি বিজনেসের কোনো একটা বিজনেস, মানে আমার বিজনেসে কোনো একটা কেউ আমাকে চেক দিয়েছে, কারো কাছে আমি কিছু মাল বিক্রি করেছিলাম, সে আমাকে চেক দিয়েছে, বা কারো কাছে টাকা পেতেও আমাকে চেক দিয়েছে, সেই চেকটা আমি ব্যাংকে জমা দিয়ে এসেছি। চেক নেওয়ার সময়, চেক যখন আমাকে কেউ দেবে তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে, বা কোনো বিজনেসের অ্যাকাউন্টেন্টের ফার্স্ট কাজ হচ্ছে সেই চেকটাকে ক্যাশবুকে তুলে নেওয়া, এন্ট্রি করা। তো ক্যাশবুকে আমি এন্ট্রি করেছি, যখনই আমি চেক পেয়েছি তখনই আমি এন্ট্রি করে নিয়েছি, এতে আমার কোনো ভুল নেই। এবার আমি সেই চেকটা নিয়ে ক্লিয়ারিংয়ে মানে ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকে পাঠানোর পরে ব্যাংকের যারা ব্যাংকে এই একটা চেক ক্লিয়ার হওয়ার জন্য প্রায় 2-3 দিন সময় লাগে। তো এই 2-3 দিনের মধ্যে কি হয়েছে, আমি যদি এই 2-3 দিনের মধ্যে ব্যাংকের থেকে স্টেটমেন্ট তুলি, তাহলে কি হবে, ব্যাংকের থেকে যখনই আমি স্টেটমেন্ট তুলবো যে আমি চেক ডিপোজিট করেছি, তার মানে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্টে আমি চেক ডিপোজিট করেছি, সাপোজ এই অ্যামাউন্টটা হচ্ছে 5,000। তো যখনই আমি চেক ডিপোজিট করেছি আমার অ্যাকাউন্টে আমি ডেবিট করে দিয়েছি, চেক ডিপোজিট করেছি মানে আমি চেক ডিপোজিট ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট করেছি। এবার তার ফলে কি, আমার ব্যাংক অ্যাকাউন্ট 5,000 প্লাস, ধরো শুধু প্লাস মাইনাসে বোঝো, ডেবিট ক্রেডিট ছেড়ে দাও, আমার ক্যাশবুকে 5,000 প্লাস হয়ে রয়েছে, চেক ডিপোজিটেড দ্যাট মিন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্লাস হয়ে রয়েছে, বাট ব্যাঙ্ক স্টেটমেন্টে
ব্যাঙ্ক স্টেটমেন্টে কী হয়েছে, ব্যাঙ্ক স্টেটমেন্টে এখনও পর্যন্ত চেকটা ক্লিয়ার হয়নি, যতদিন না পর্যন্ত ক্লিয়ার হবে ততদিন পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্টে সেটা রিফ্লেক্ট করবে না। আর রিফ্লেক্ট না হওয়ার ফলে ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু এই 5,000 টাকার কোনো রকমের কোনো এন্ট্রি হয়নি। ব্যাংকের দোষ নয়, ব্যাংকের দোষ নয়। যেহেতু আমি ব্যাংকের একটা নিজস্ব প্রসেস আছে, সেই প্রসেসে আমি যখনই চেক ডিপোজিট করলাম তখনই আমি আমার অ্যাকাউন্টটাকে আমি ঠিক করলাম, কিন্তু ব্যাংকের সেটা তো প্রসেস হবে যতদিন পর্যন্ত সেই ব্যাংকটি চেকটা ক্লিয়ার হবে, চেকটা ক্লিয়ারিং হাউসে যাবে, চেকটা ক্লিয়ার হবে, তারপরে ব্যাংক সেটাকে নিজের স্টেটমেন্টে রিফ্লেক্ট করবে। তো ততদিনের মধ্যে আমি ব্যাংক স্টেটমেন্ট খুলে দেখলাম যে আমার এখানে আমার আগের ব্যালেন্স ছিল, আমার এটা হওয়ার পরে আমার ক্যাশবুকের ব্যালেন্স দাঁড়িয়েছে 15,000, আর ব্যাংকের ব্যালেন্স তখনও পর্যন্ত দেখাচ্ছে 10,000। তার মানে কি, এই 5,000 টাকা ব্যাংকে এখনও পর্যন্ত স্টেটমেন্টে ওঠেনি। ব্যাংক স্টেটমেন্টে যেহেতু ওঠেনি, সেহেতু আমি ব্যাংক স্টেটমেন্ট তুলেছি, তার মাঝখানে ব্যাংক স্টেটমেন্ট তোলার পরে দেখছি আমার এখানে ব্যালেন্স রয়েছে 15,000 টাকা, এখানে ব্যালেন্স রয়েছে 10,000 টাকা। আমার তো মাথা খারাপ। আমি তখন ভেবে দেখলাম, তখন কি হলো, তখন দুটো অ্যাকাউন্টকে আমি কি করলাম, ক্যাশবুককে আর ব্যাংক স্টেটমেন্টকে, দুটো স্টেটমেন্টকে আমি নিলাম, ব্যাংকের কাছ থেকে স্টেটমেন্ট চাইলাম, ব্যাংক স্টেটমেন্ট দিল, আমি আমার ক্যাশবুক নিজের দেখলাম। দেখার পরে আমি ভাবলাম, তখন আমি দেখলাম যে কি হয়েছে না, একজন চেক জমা দিয়েছে, আমি তো আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্টকে আমি একটা ডেবিট প্লাস করে দিয়েছি, কিন্তু ব্যাংকে যেহেতু ওই সময় যায়নি, ততদিন পর্যন্ত ব্যাংকে সেই চেকটা ক্লিয়ার হয়নি, তখনও ব্যাংকের স্টেটমেন্টে এই 5,000 টাকার গণ্ডগোল রয়েছে। তাহলে এই ধরনের কিছু গণ্ডগোল, তার মানে কি এখানে ব্যাংকও কিছু ভুল করেনি, আমারও কোনো ভুল হয়নি, আমি আমার জায়গায় ঠিক আছি, ব্যাংক ব্যাংকের জায়গায় ঠিক আছে। ব্যাংক যতক্ষণ টাকা পাবে ততক্ষণ তো ব্যাংক লিখবে না, ব্যাংকের স্টেটমেন্টে তুলবে না, এটাই স্বাভাবিক। তো দুজনেরই কোনো ভুল নেই, তাও একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এই ডিফারেন্সটাকেই আমাদেরকে ব্যাংক স্টেটমেন্টে, এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টকে আমাদেরকে তুলে ধরতে হয়। কীরকমভাবে তুলে ধরতে হয় না, আমাদেরকে রিজনটা দিতে হয় যে এই কারণে এটা মিসম্যাচ হয়েছে, কারণ এই 15,000 টাকা আর 10,000 টাকার মিসম্যাচ দেখলেই বোঝা যাবে, কেউ দেখবে যখন ইয়ে হবে তখন দেখবে যে মিসম্যাচ কেন, তখন অ্যাকাউন্টেন্টকে এসেই জিজ্ঞেস করবে, বা ব্যাংকে গিয়েই ক্লেম করবে কেউ যে না আমার কেন মিসম্যাচ রয়েছে। ঠিক সেই মিসম্যাচটাকে দূর করার জন্য একটা স্টেটমেন্ট তৈরি করা হয়, যে স্টেটমেন্টে কিছু কিছু জিনিস বলে দেওয়া হয় যে এই জিনিসগুলোর জন্য ব্যাংক স্টেটমেন্ট আর ক্যাশবুক মিলছে না। যখন এইগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, এটা কখন ঠিক হয়ে যাবে, এই 5,000 টাকাটা ঠিক তার 2 দিন পরেই যদি আমি স্টেটমেন্ট দেখি, বা 5 দিন পরে যদি আমি স্টেটমেন্ট দেখি, তখন দেখবো কিন্তু এটা 15,000 হয়ে গেছে, তখন কিন্তু আর ভুলটা থাকবে না। ফর দ্য টাইম বিং, ওই সময়ের জন্য যেহেতু আমি, কারণ ব্যাংক স্টেটমেন্ট প্রত্যেকটা বিজনেস হাউসে প্রত্যেক মাসে ব্যাংক স্টেটমেন্টকে মেলাতে হয়, এটাই নিয়ম। প্রত্যেক মাসে আমরা ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে আমাদের ক্যাশবুক ট্যালি করি, তার কারণ অনেকগুলো। তার কারণ হচ্ছে সেখানে কোনো ভুলভাল আছে কিনা, বা ব্যাংক কোনো ভুল করেছে কিনা, বা আমরা কোনো ভুল করেছি কিনা, যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা সেটাকে ঠিক করে নেব। এটাই নিয়ম যে প্রত্যেক মাসে একটা করে ব্যাংক স্টেটমেন্ট তোলা হয়, এবং প্রত্যেক মাসেই ক্যাশবুকের সঙ্গে ব্যাংক স্টেটমেন্ট ট্যালি করে কী কী তার মিসম্যাচ আছে সেটা আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে আলাদা করে রেখে দিই। যখন সেটা মিটে যায় তখন ব্যাংক রিকনসিলিয়েশন সেটাকে কেটে দিই। এই হচ্ছে নিয়ম। আমাদের এখানে দুটো ব্যালেন্স থাকবে, একটা হচ্ছে যেটা বললাম, একটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স, ক্যাশবুক ব্যাংক ব্যালেন্স, আরেকটা হচ্ছে পাসবুকের ব্যাংক ব্যালেন্স, তাই তো? এই দুটো জিনিস থাকবে আমাদের কাছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এই দুটো জিনিস আমাদের কাছে থাকবে। দুটো জিনিস, এই দুটো ব্যালেন্সকে আমাদেরকে ট্যালি করাতে হবে। আমাদের বিআরএস এর মেন কাজ হচ্ছে দুটো ব্যালেন্সকে আমাদেরকে ট্যালি করাতে হবে। কিভাবে ট্যালি হবে? ট্যালি হবে, আমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা যেরকম দেখতে হয় সেরকম দেখে, সেরকম ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন ডেটে হবে, ঠিক আছে? এখানে থাকবে পার্টিকুলার্স, অ্যামাউন্ট,
এটা হচ্ছে একটা ফর্ম, মানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ফরমেশনটা কি কি ফরম্যাটে হয়। এবার আমাদের কাছে দুটো অপশান আছে। ফার্স্ট অপশান, আমরা ক্যাশবুকের ব্যালেন্স ধরে স্টার্ট করব অথবা পাসবুকের ব্যালেন্স ধরে স্টার্ট করব। ব্যাংক একটা কম্প্যারিজন শিট করে যদি আমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করতে চাই তাহলে কি হবে? ফার্স্টে ক্যাশ ডিপোজিট একটা করেছি 20,000 টাকা, সেখানে দুটো বুকেই লেখা আছে ক্যাশ ডিপোজিট করেছি, আমার ক্যাশ বুকে লেখা রয়েছে 20,000 টাকা ডেবিট ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টে 20,000 টাকার ক্রেডিট ব্যালেন্স। এই পর্যন্ত সব ঠিক আছে। প্রবলেম যা হওয়ার পরে হচ্ছে, কীরকম প্রবলেম হচ্ছে, একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেটা হচ্ছে ক্যাশ ডিপোজিট করেছে, ক্যাশ ডিপোজিট করার পর আমি আমার ক্যাশ বুকে তুলে দিছি, বাট ব্যাংক স্টেটমেন্টে এখনও পর্যন্ত তোলা হয়নি, বাই এনি হাউ যে কারণেই হোক ব্যাংক স্টেটমেন্টে তোলা হয়নি। তো তার ফলে কি হয়েছে, আমার ক্যাশ বুক বেড়ে রয়েছে 5,000 টাকা, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট যা ছিল তাই রয়েছে, মানে ক্যাশ বুকের এখানে প্লাস হওয়ার কথা ছিল বাট হয়নি, প্লাস হওয়ার কথা ছিল ব্যাংক স্টেটমেন্টেও বাট হয়নি। তো আমি যখন ক্যাশবুককে মেলাবো, যখন ক্যাশবুককে বেস ধরে আমি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুককে বেস ধরে যখন আমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব, তখন যা কিছু ভাববো আমি ক্যাশবুকের রেসপেক্টে ভাববো। মানে ক্যাশবুক যদি বেড়ে থাকে তাহলে আমাকে ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে একে তুলনা করে ব্যাংক স্টেটমেন্টের সমান করতে হবে। কিভাবে সমান করব? আমার এখানে বেড়ে আছে কিন্তু আমার ক্যাশবুককে ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সমান করতে হবে, তাহলে ব্যাংক স্টেটমেন্টে বেড়ে নেই, তার মানে কি, আমার যেহেতু আমার এখানে বেড়ে আছে আমার এখানে কমিয়ে দেব আমি, মানে মাইনাস করব আমি এখানে। তার ফলে কি হবে, তার ফলে মাইনাস করে দেওয়ার ফলে কি হবে, ক্যাশবুক ব্যাংক স্টেটমেন্টেও নীল হয়ে, ব্যাংক স্টেটমেন্টেও নেই জিনিসটা, ক্যাশবুকেও আপাতত নেই করে আমি দেখিয়ে রাখবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে। কীরকমভাবে না, এখানে আমি করব লেস, কি করব, চেক ডিপোজিটেড, কারণটা কি লিখে রাখবো শুধু, চেক ডিপোজিটেড কত, 5,000 টাকা। তার ফলে কি হলো যে ক্যাশবুক ধরে আমি করছি, ক্যাশবুকে জিনিসটা বেড়েছিল বাট ব্যাংক স্টেটমেন্ট ছিল না, ক্যাশবুককে আমি আরও কমিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কোনো জিনিস যখন কারোর সঙ্গে তুমি কিছু কম্পেয়ার করবে, তোমরা সাপোজ তুমি তোমার কোনো বন্ধুর সঙ্গে কম্পেয়ার করছো, কীরকমভাবে কম্পেয়ার করছো না, ওর একটা সাপোজ গাড়ি আছে, তোমার কাছে নেই, তাহলে তোমায় কী করতে হবে, গাড়িটা কিনতে হবে, তোমার রেসপেক্টে তুমি ভাববে, তুমি ওর জায়গায় গিয়ে ভাবলে হবে না। আমি ক্যাশবুক ধরে করছি মানে আমি ক্যাশবুকের রেসপেক্টেই ভাববো। তাহলে তোমার কাছে গাড়ি নেই মানে কি, তোমাকে গাড়ি কিনতে হবে, তাই তো, মানে গাড়ি তোমার লাগবে, এই একটা ব্যাপার। বা তোমার কাছে মোবাইল, তার কাছে মোবাইল আছে তোমার কাছে নেই, বা তোমার কাছে মোবাইল আছে তার কাছে নেই, তুমি কি করবে, তার কাছে যেহেতু নেই তখন তুমি তোমার মোবাইলটা ফেলে দেবে বা নষ্ট করে দেবে, ডিস্ট্রয় করে দেবে। তার মানে কি দুজনে ইকুয়াল হলো, সাপোজ এক্সাম্পল দুজনের ইকুয়াল হলো। ঠিক সেম জিনিস এখানেও জিনিসটা হবে, যখন আমার কাছে জিনিসটা আমার কাছে বেশি আছে ওখানে নেই, তার মানে আমি এটাকে মাইনাস করছি। নেক্সট চলে এসো, নেক্সট আছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে ব্যাংক স্টেটমেন্টে, ব্যাংক স্টেটমেন্ট আমাকে ইন্টিমেট করেনি, আমার ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে 500 টাকা, বাট ওখানে বেড়ে আছে, তাই তো। এখানে যেহেতু বেড়ে আছে, তাহলে যদি আমি ক্যাশবুকের সঙ্গে একে কম্পেয়ার করতে চাই, তাহলে এখানে বেড়ে আছে, তাহলে আমি এখানে কি করবো, এখানেও 500 টাকা অ্যাড করব, তাই না, আমার এখানে তো বেড়ে আছে, তাই আমি ক্যাশবুকের রেসপেক্টে ভাববো, ক্যাশবুকে আমার কি এফেক্টটা পড়বে, ওর সাথে যদি সমান করতে হয়, তাহলে ওর সাথে সমান করতে গেলে আমাকে এখানেও বাড়াতে হবে, তাহলে আমি ঠিক বাড়ালাম, এখানে অ্যাড করলাম কি, ইন্টারেস্ট। আচ্ছা, কত টাকা, 500 টাকা। নেক্সট হচ্ছে ইস্যু করেছে, ইস্যু করার ফলে কি হয়েছে, এটা এখান থেকে মুছে দাও। ইস্যু করার ফলে কি হয়েছে, কোনো একটা চেক ইস্যু করেছো, ইস্যু দ্যাট মিন্স ইস্যু বা ড্রন একই কথা। তুমি কোনো চেক দিয়েছো কাউকে, সেই চেকটা সে ব্যাংকে নিয়ে যায়নি বা কিছু পরে নিয়ে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে, তুমি তোমার কাছে ইস্যু করে দিয়েছো, মানে কি তোমার কাছে চেক ইস্যু করা হয়েছে, মানে তোমার ক্যাশবুকে তুমি মাইনাস করে দিয়েছো, মাইনাস মানে কি ক্রেডিট করে দিয়েছো তুমি, করে দেওয়ার ফলে ব্যাংকে যেহেতু পৌঁছায়নি, ব্যাংকের কিন্তু ব্যালেন্স এখনও পর্যন্ত সেই টাকাটা কমেনি, তাই তো, ব্যাংকে সেই টাকাটা এখনও পর্যন্ত কমেনি। তাহলে ব্যাংকে যেহেতু সেই টাকাটা কমেনি, তাহলে আমার এইখান থেকে আমি যদি এখানে মাইনাস করি, ব্যাংকে তো ব্যাংক বেড়ে রয়েছে কিন্তু আমার এখানে কমে আছে, তাহলে ব্যাংকের সঙ্গে যদি ট্যালি করতে হয় তাহলে আমাকে কী করতে হয়, ব্যাংক যেহেতু বেড়ে রয়েছে তাহলে মানে আমি কী করব,
আমিও এটাকে বাড়িয়ে দেব, দিলাম বাড়িয়ে ইস্যুড কত টাকা, 6,000 টাকা। এবার দেখো আমার এখানে এই স্টেটমেন্টে ব্যালেন্স কত হয়েছিল আমার, 20,000 প্লাস 25,000 মাইনাস 6,000 কত হয়েছিল, 19,000, তাই তো? এই ব্যালেন্সটাই আমার এখানকার ব্যালেন্স। আমি এখানে কম্প্যারিজন শিট করেছি কি, আমার এখানে 20,000 টাকা ছিল, 20,000 টাকার সঙ্গে প্লাস হয়েছে 5,000 টাকা, আর 6,000 টাকা মাইনাস, মানে আমার ব্যালেন্স কত হয়েছে, 19,000। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সেই ব্যালেন্সটা কত ছিল, 20,500, কারণ ব্যাংকের ফার্স্টে কত ব্যালেন্স ছিল, 20,000, আর একটাই হয়েছে, এই দুটো তো হয়নি, ব্যাংকে ঢোকেইনি, মানে ব্যাংকের ইন্টিমেশনই পাইনি, সুতরাং এই দুটোর সঙ্গে কোনো ব্যাংকের রিলেশন নেই। ব্যাংকে শুধু একটাই রিলেশন কি না, 500 টাকা ক্রেডিট হয়েছে, তো শুধু ব্যাংক শুধু সেইটুকুই এন্ট্রি করেছে, এন্ট্রি করার পরে ব্যাংকের ব্যালেন্স দেখিয়ে দিয়েছিল কত, 20,500। এখানে তোমাদের মিসম্যাচ হচ্ছিল 19,000-এর সঙ্গে 20,500, আমার ব্যালেন্স ছিল 19,000 আর ব্যাংকের ব্যালেন্স ছিল 20,500, এই দুটো হচ্ছে মিসম্যাচ ছিল। তো আমরা এই মিসম্যাচটা কেন সেটাই দেখাবো কোথায় না, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে। এবার দেখো তাহলে কি হয়েছে, এখানে আমার কত হয়েছে, 19,000, 6,000, 25,500, তার থেকে এটা গেল মাইনাস হয়ে কত থাকলো, 20,500। এটাই হবে আমার ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। হলো 19,000 আর 20,500। ঠিক এই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। যখনই আমার কোনো ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স আর ক্যাশের ব্যালেন্স মানে ক্যাশবুক আর ব্যাংকের স্টেটমেন্টের সঙ্গে যখনই এরকম ধরনের কিছু কিছু কারণের জন্য মিসম্যানেজমেন্ট হবে বা মিসম্যাচ হবে, সেই মিসম্যাচ হওয়ার পরে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে কেন হয়েছে, আমি দেখো সবকটার রিজন, এখানে প্রত্যেকটা রিজন তোমরা যখন প্রবলেম যখন করব তখন কিসের জন্য প্রপার ওয়ার্ডিংয়ে আমাকে লিখে রাখতে হবে যে কারণটা কি। ইন্টারেস্ট ক্রেডিটেড, অ্যাকচুয়ালি এরকমভাবে লেখা হয়, ইন্টারেস্ট ক্রেডিটেড বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক, এরকমভাবে প্রপার লেখা হয়, আমি জাস্ট এমনি লিখেছি। তো এই প্রপার কারণটা শুধু লিখে রাখবো, আর কোন অ্যামাউন্টটা মিসম্যাচ হয়েছে তা সেটা অ্যাড হবে না সেটা প্লাস হবে না মাইনাস হবে, শুধু সেই রকম করে অ্যাডলেস করে আমাকে একটা স্টেটমেন্ট রেডি করে সেই স্টেটমেন্টের ফর্মটা এখানে দেখিয়ে দিতে হবে। তারপরে যখন এই স্টেটমেন্টটা, এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি হয়ে যাবে, তারপরে যখন এই প্রবলেমগুলো, ধরো এই প্রবলেমটা সলভ হয়ে গেল বা এই প্রবলেমটাও সলভ হয়ে গেল, আর এই যে ব্যাংকের যে ইন্টারেস্ট ক্রেডিটটা সেটা আমি জার্নাল এন্ট্রি করে একটা এন্ট্রি মেরে আমি পাস করে দিলাম, তখন কি হবে, তখন এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আমার ইনভ্যালিড হয়ে গেল। তাহলে ফর দ্য টাইম বিং আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করি যে কী কী কারণে আমার এই মিসম্যাচগুলো হয়েছে সেটাকে একটা ফর্মে দেখিয়ে রাখার জন্য, আর কিচ্ছু কাজ নেই এর। এটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর কিছু এখানে নেই। থাকবে কি এরপরে যেটা তোমাদের প্রবলেমে থাকবে, কিছু কিছু এরকম যে মিসম্যাচগুলো থাকবে, সেই মিসম্যাচগুলো তোমাদের এই ফর্মে দিয়ে দেওয়া থাকবে এরকমভাবে। প্রত্যেকটা আমি যেরকমভাবে এখানে লিখেছি তোমাদের এই জিনিসগুলো কিছু থাকবে না, শুধু একটা করে স্টেটমেন্ট দেওয়া থাকবে, চেক ডিপোজিটেড বাট নট রেকর্ডেড, চেক ইস্যুড বাট নট রেকর্ডেড ইন ব্যাংক, ইন্টারেস্ট ক্রেডিটেড, এরকমভাবে প্রত্যেকটা স্টেটমেন্ট লাইনে লাইনে দেওয়া থাকবে। তোমাদের কি করতে হবে, সেই স্টেটমেন্টগুলো কোনটা অ্যাড হবে কোনটা লেস হবে সেটা বুঝে একটা স্টেটমেন্ট ফর্মে ঠিক এই ফরম্যাটে রেডি করা, দ্যাট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট।